আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের রিয়াল ভাইয়া। আমি বর্তমানে ডিআইইউতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব তৃতীয় নাম্বার লেকচার, গুণগত রসায়নের তৃতীয় নাম্বার লেকচার আলোচনা করব। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। এখান থেকে আর যেটা পড়াচ্ছে এটা হচ্ছে আমাদের বই, তোমরা খুব শিগগিরই হচ্ছে এটা পেয়ে যাবা। আর তোমাদের কোর্সের কিন্তু থাকবে হচ্ছে ডিসকাউন্ট থাকবে 15 তারিখ পর্যন্ত, ঠিক আছে? আজকে হয়তো 11-12 তারিখ হবে, আমি দেখি নাই, বাট তোমাদের কোর্সের ডিসকাউন্ট কিন্তু থাকবে 15 তারিখ পর্যন্ত, এরপরে আর থাকবে না। সুতরাং যারা ভর্তি হতে চাও এর মধ্যে ভর্তি হয়ে যাবা। এর মধ্যে ভর্তি হলে তুমি 1000 টাকা ডিসকাউন্ট পাবা, আর এরপরে গেলে তোমার হচ্ছে ফুল পেমেন্টেই তোমাকে ভর্তি হতে হবে। ওকে, আর আমি যা পড়াচ্ছি অবশ্যই নোট করে ফেলবা। কিছুদিন পরে তুমি বই পেয়ে যাবা, বাট তার আগে পর্যন্ত তুমি নোট করে ফেলবা, ঠিক আছে? আর যতটুকু পড়াবো ওইটুকু একেবারে মুখস্থ করে ফেলবা, কারণ এখানে এমসিকিউ সিকিউ দুইটাই তোমার প্র্যাকটিস হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওকে, এখানে দেখো যে আমরা গতদিন মনে হয় এই পর্যন্ত শিখছিলাম, উপর পর্যন্ত। এইবার আমরা আজকে শিখবো হচ্ছে টাইপ 4 থেকে। আমরা প্রত্যেকটা জিনিস টাইপ বাই টাইপ শিখতেছি, একটাও টাইপের বাইরে যাবে না। আর টাইপ বাই টাইপ শিখলে কতটুকু মানে তোমাদের কাছে ভালো লাগবে তোমরা নিজেরা এখন বুঝতেছো না, বাট কিছুদিন পরে যখন তুমি একটা অধ্যায় প্র্যাকটিস করবা তখনই বুঝতে পারবা, ঠিক আছে? এখানে একটা জিনিস দেখো যে টাইপ 4 আলোর ফোটনের শক্তি। ওকে, এই অধ্যায়টা ম্যাক্সিমাম তোমার এসএসসির সাথে একটু কানেক্টেড, এই জন্য আমি প্রথমে এইটা দিয়ে শুরু করলাম। দেখো, আলোর ফোটনের শক্তি। এখন এই যে আলোর ফোটনের শক্তি, এখানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ও শক্তির সম্পর্ক। এখন আমরা একটা সূত্র এসএসসি লেভেলে পড়ে আসছি, ইকুয়াল টু এইচসি বাই ল্যামডা। ওকে, এইচসি বাই ল্যামডা, এই জিনিসটা আমরা পড়ে আসছি, ঠিক আছে? কিন্তু এখান থেকে একটা সম্পর্ক আমাদের খুবই কাজে লাগবে, সেখানে হচ্ছে এই যে এর সাথে তোমার এই ল্যামডার সম্পর্ক কি। এর সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক হচ্ছে তো শক্তি, তাই না? এই তরঙ্গ দৈর্ঘ্যের সাথে হচ্ছে যদি আমি সম্পর্ক দেই তাহলে এইরকম আসে যে ব্যস্তানুপাতিক 1/λ। এখন এই যে এখানে ব্যস্তানুপাতিক বলতেছি, আবার এইটাকে কিন্তু অনেক সময় আমি যদি এরকম বলতাম সমানুপাতিক ল্যামডা, জাস্ট সাপোজ আমি বলতেছি, এটা যদিও সম্ভব না, জাস্ট এটা বললাম। এখানে কিন্তু এই সম্পর্কটা আবার সমানুপাতিক সম্পর্ক। এক সময় এই চিহ্নটাকে আমরা বলতেছি যে ব্যস্তানুপাতিক, আর এক সময় এইটাকেই বলতেছি আমরা সমানুপাতিক। যদি ভগ্নাংশ আকারে থাকে তখন আমরা এইটাকে বলতেছি ব্যস্তানুপাতিক, আর যখন ভগ্নাংশ আকারে থাকবে না ডান পাশে, তখন আমরা কি বলবো বলো তো? তখন আমরা এটাকে সমানুপাতিক বলবো। এটা খেয়াল রাখতে হবে। আর এর উপর ডেডিকেটলি হবে 3টা ক্লাস আমাদের ইউটিউবে দেওয়া আছে। তোমরা যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই ক্লাস শেষে আমাকে জানিও, ইনশাল্লাহ আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। ওই 3টা ক্লাস করার পরে তোমাদের সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্কে আর এই আল্লাহর দুনিয়ায় মনে হয় না কোনোদিন সমস্যা হবে। ওকে, যাক, এখানে এবার দেখো যে মেন সূত্র হচ্ছে এইটা, তাই না? যে তরঙ্গ দৈর্ঘ্য ও শক্তির সম্পর্ক। তোমাকে যদি কোনোদিন জিজ্ঞাসা করা হয় যে তরঙ্গ দৈর্ঘ্য শক্তির সম্পর্ক কোনটা বা সূত্র কোনটা, ইকুয়াল টু এইচসি বাই ল্যামডা। এখানে সি কি? সি হচ্ছে আলোর বেগ, এইচ হচ্ছে একটা ধ্রুবক, আর ল্যামডা হচ্ছে তোমার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে? এইবার তুমি এখানে দেখো যে তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি যদি আমি এইটা করি, এখানে আগে সম্পর্কটা লিখে নিই আমরা। ওকে, ব্যস্তানুপাতিক 1/λ। ওকে, এখন যখন ব্যস্তানুপাতিক সম্পর্ক হয় তখন কি হয় বলো তো? একটা যদি বাম পক্ষ যদি বেড়ে যায় ডান পক্ষ কমে যায়, আর ডান পক্ষ কমে গেলে বাম পক্ষ বেড়ে যায়, উল্টোটা ঘটনা ঘটে, তাই না? তাহলে আমি যদি এখানে শক্তিটাকে বৃদ্ধি করি, ঠিক আছে, শক্তিটাকে বৃদ্ধি করি, তাহলে এই তরঙ্গ দৈর্ঘ্য কী হবে বলো তো? কমে যাবে। আর আমি যদি এই শক্তিকে কমাই দিই তাহলে কি হবে? এই তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, তাই না? বিষয়টা এইভাবে ঘটবে। সেই সেম টু সেম জিনিসটা আমি এখানে বাংলা লিখে দিয়েছি। দেখো যে তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি মানে এই তরঙ্গ দৈর্ঘ্য যখন আমি বাড়াই দিচ্ছি তখন কি এই শক্তি কমে যাবে না? দেখো তাই লিখে দিচ্ছি যে তরঙ্গ দৈর্ঘ্য যদি বেড়ে যায় মানে বৃদ্ধি পায়, তখন তরঙ্গের ফ্রিকোয়েন্সি কমে যায়। ফ্রিকোয়েন্সি মানে কি? এফ মানে কম্পাঙ্ক। এইটা নিয়ে আমি একটু পরে আলোচনা করতেছি, যদিও আমরা আগের দিন করে ফেলেছি। কি বলতো যে আমরা একটা সম্পর্ক শিখছিলাম গত লেকচার 2তে, যে সমানুপাতিক এফ ব্যস্তানুপাতিক 1/λ, ঠিক আছে? এই সম্পর্কটা শিখছিলাম। তাহলে এখানে যদি আমরা এইটাকে হচ্ছে কি করি, আমরা এইটাকে বৃদ্ধি করি, ওকে, এটাকে বৃদ্ধি করি, তাহলে আমরা সমানুপাতিক সম্পর্ক অনুযায়ী সমানভাবে এইটাও বৃদ্ধি পাবে,
ওকে, এইটাও বৃদ্ধি পাবে, কিন্তু এইটা যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক এইটা কিন্তু কমে যাবে। সেমভাবে উল্টোভাবেও লেখা যায়, যদি এই জিনিসটা এই ল্যামডা যদি বেড়ে যেত তাহলে এই দুইটা জিনিস কমে যেত। সেম টু সেম জিনিস এখানে আমি দুইটা লিখে দিয়েছি, জাস্ট তোমরা দেখে নিও। এখানে ফ্রিকোয়েন্সি বলতে এই যে আমি এফকে বোঝাইছি, বুঝতে পারছেন? ওকে, এইবার নিচের দিকে আসো। আমি যত পরিমাণে শর্টকাট শেখাচ্ছি তুমি কখনোই কোনো ইসের মধ্যে বা কোর্সের মধ্যে বা এত পরিমাণে শর্টকাট পাবা না। হ্যাঁ পাবা, অবশ্যই পাবা, যারা একাডেমিক টু অ্যাডমিশন কোর্স লঞ্চ করতেছে অবশ্যই তাদের মধ্যে পাবা। বাট এখানে একটা জিনিস খেয়াল রাখবা যে এখানে ম্যাক্সিমাম কিছু কিছু শর্টকাট আছে যেগুলো আমি নিজেই মেক করছি, যেগুলো পিভিএসএল দেওয়া আছে, বুঝতে পারছো? সুতরাং এইগুলো তুমি আর কোনো জায়গায় কোনো বইতেও পাবা না। এখন তুমি বলবা ভাইয়া বইতে পাবো না, তাহলে আপনি কীভাবে মেক করলেন? আমি সূত্র থেকে মেক করছি ভাইয়া, সূত্র থেকে শর্টকাটে কীভাবে অ্যাপ্লাই করা যায় এই আর কি। যাই হোক, এখন আলোর ফোটনের শক্তি এবং তরঙ্গ দৈর্ঘ্য মনে রাখার শর্টকাট টেকনিকটা আমাদেরকে শিখতে হবে। কেন? কারণ এইটা থেকে আপনাদের এমসিকিউ প্রচুর পরিমাণে আসতে দেখা যায়, প্রচুর পরিমাণে আসতে দেখা যায়, সেই জিনিসটা আমাদেরকে শিখতে হবে। দেখো, আমরা সবাই জানি যে আমাদের রংধনুর কয়টা কালার? 7টা, বেনি, আস, হ, ক, লা, বুঝতে পারছেন? এই যে এই 7টা রঙে আমরা দেখতে পাই, তাই না? যে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, এটা আপনারা এসএসসি লেভেলে শিখে আসছেন। বাট এইটা একটু আমরা ভিন্নভাবে একটু অ্যাডভান্স লেভেলে শিখতে চাই, ইন্টারমিডিয়েট লেভেলে। দেখেন, আপনার বেনি দিয়ে আমি এই পাশে একটু হচ্ছে যেটার বেগুনি হচ্ছে বড়, তারপরে হচ্ছে নীল, তারপরে হচ্ছে আসমানি, তারপরে হচ্ছে সবুজ, তারপরে হচ্ছে হলুদ, তারপরে হচ্ছে কমলা, তারপরে হচ্ছে লাল। কেন আমি এইভাবে লিখলাম? কারণ এটা আমরা শর্টকাটের টেকনিকের মাধ্যমে শিখতে যাচ্ছি। কীভাবে শর্টকাট টেকনিক? দেখেন, এই যে ডান পাশে, ডান পাশে কে আছে? লাল আছে না? তাহলে লাল থেকে যখন আপনি দৌড়ায় ওই যে আপনি হচ্ছে বামের বেগুনির কাছে যাইতে যাচ্ছেন, এইদিকে কি হচ্ছে বলেন তো? দেখেন লিখে দিয়েছি যে ডান থেকে বামে, এই যে আপনার এইটা ডান না, ডান থেকে এই যে এইটা বামে বেগুনির কাছে যদি যাইতে চান তাহলে শক্তি বৃদ্ধি পায়। কি বৃদ্ধি পায় বলেন তো? শক্তি বৃদ্ধি পায়। তাহলে বলেন তো যে সব থেকে শক্তি বেশি কার? কোন আলো সব থেকে শক্তি বেশি? এই যে বেগুনি আলোর সব থেকে হচ্ছে আপনার তরঙ্গ দৈর্ঘ্য শক্তি, সব থেকে শক্তি বেশি, তরঙ্গ দৈর্ঘ্য বলা যাবে না, শক্তি বেশি, বুঝতে পারছেন? তারপরে নীল, তারপরে আসমানি, তারপরে সবুজ, তারপরে হলুদ, তারপরে কমলা, তারপরে সব থেকে কম কার বলেন তো? সব থেকে কম হচ্ছে লালের, সব থেকে কম হচ্ছে লালের, সব থেকে বেশি হচ্ছে বেগুনির, বুঝতে পারছেন সবাই? ওকে, এইবার একটা জিনিস দেখেন, এখানে তার বিপরীতটা কেন? এই যে শক্তিকে ই দ্বারা প্রকাশ করা হয় না, এনার্জি। আর এই যে শক্তির সাথে এই যে তরঙ্গ দৈর্ঘ্য, এটা কি এমন সম্পর্ক বলেন তো? ই ব্যস্তানুপাতিক 1/λ না? তাহলে নিশ্চয়ই এই যে শক্তির যে সিকোয়েন্সটা পড়লাম তার বিপরীত যে সিকোয়েন্সটা আছে সেইটাই হচ্ছে আমাদের কিসের? ল্যামডা সিকোয়েন্স হবে। সেম টু সেম জিনিস দেখেন। এইবার আমরা বললাম যে আমরা ডান থেকে যখন বামের দিকে যাচ্ছিলাম, এইভাবে বামের দিকে যাচ্ছিলাম, তখন কি হচ্ছিল বলতো? তখন আমার শক্তি বৃদ্ধি পাচ্ছিল, ঠিক আছে, শক্তি বৃদ্ধি পাচ্ছিল। বাট এখন উল্টো বলতে আমি যখন বাম থেকে ডানের দিকে আসব তখন কি হবে বলতো? বাম থেকে ডানের দিকে গেলে না আমার হচ্ছে ওই ল্যামডা বৃদ্ধি পাবে, মানে তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, মানে উল্টোটা। এই দিকে গেলে আমার ই বৃদ্ধি পাচ্ছিল, আর এখন আমি যখন উল্টো দিকে আসছি বাম থেকে ডানের দিকে, এই পাশে তো বাম, এখানে ডান দিকে আসতেছি, তখন আমার সেটা কি হচ্ছে বলতো? সেখানে আমার তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, ল্যামডা বৃদ্ধি পাচ্ছে, বুঝতে পারছো? এই দেখো, বাম থেকে ডানে গেলে ল্যামডা বৃদ্ধি পায়, ডান থেকে বামে গেলে শক্তি বৃদ্ধি পায়। এই দুইটা জিনিস খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে, খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে, কারণ এখান থেকে হিউজ পরিমাণে এমসিকিউ আসে। যারা এটা মনে রাখতে পারবা 10 সেকেন্ডের মধ্যে একদম হচ্ছে এমসিকিউ ইজিলিভাবে অ্যান্সার করতে পারবা। যাক, এইবার ধরো তোমাদের কি ধরনের প্রশ্ন আসতে পারে দেখো, আমি সেটাও দেখাই দিই তোমাদের ডেমো প্রশ্ন দিয়ে। এইগুলোর ভিতর থেকে আসবে। তুমি যখন কলেজে, এই তো তুমি হচ্ছে কিছুদিন পরে তো তোমরা কলেজে 1 মাসের মধ্যে কলেজে উঠে যাবা, তাই না? এবার যখন কলেজে উঠবা তখন তোমার কলেজে উঠেই কিছু টেস্ট নেবে, ক্লাস টেস্ট, হ্যান ত্যান হাবি যাবি, সব তো এই তোমার হচ্ছে গুণগত রসায়ন আগে করাবে যদি কেমিস্ট্রি করায়, তাই না? তো তুমি যাই করাক না কেন, তোমার যদি এই আদায় আমি যেভাবে পড়াচ্ছি ক্রিস্টাল ক্লিয়ার থাকে, আমার মনে হয় না যে তুমি ওখানে মানে পারবা না বলতে এমন কিছু থাকে। মানে একাডেমি থেকে অ্যাডমিশন পর্যন্ত যা প্রশ্ন দিবে তুমি নিজেই দেখবা, আমি বলতেছি না, তুমি নিজেই বলবা যে ভাইয়া পারি কিনা, বাদ বাকি তোমাদের দায়িত্ব। যাই হোক, প্রশ্ন 1, নিচের কোন বর্ণের আলোক রশ্মির ফোটনের শক্তি সর্বাধিক? দেখো বলেছে শক্তি সর্বাধিক, মানে শক্তি সব থেকে বেশি, বলো তো কার? এ দেখো ডান থেকে বামে, এই যে ডান আর এই যে বাম, তাহলে ডান থেকে বামের দিকে শক্তি বৃদ্ধি পায়, তাহলে শক্তি সব থেকে বেশি কার? বেগুনি। এই দেখো বেগুনি অ্যান্সার, বুঝতে পারছো? তাহলে বেগুনি রঙের আলোর ফোটনের হচ্ছে শক্তি সর্বাধিক, সব থেকে ম্যাক্স। ওকে, এইবার তোমাকে একটা প্রশ্ন করলো, 2 নম্বর প্রশ্ন, যে নিচের কোন বর্ণের আলোক রশ্মির, এটা এমসিকিউ, সবগুলো কিন্তু এমসিকিউ আসে, ঠিক আছে?
নিচের কোন বর্ণের আলোক রশ্মির ফোটনের শক্তি সর্বনিম্ন? বলো তো সর্বনিম্ন কার? অবশ্যই লালের, কারণ সব থেকে ডান পাশে আছে এইটা, এই জন্য। তারপরে দেখো এবার প্রশ্ন করলো যে নিচের কোন বর্ণের আলোক রশ্মির ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক? দেখো তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক কার বলো তো? তরঙ্গ দৈর্ঘ্য উল্টো না, এই দিকে যায় না তরঙ্গ দৈর্ঘ্য, এই দিকে, তাহলে এই দিকে গেলে তোমার হচ্ছে সর্বাধিক বলেছে ম্যাক্স লেভেল, সেটা হচ্ছে লাল না, এই যে লাল অ্যান্সার। তারপরে তোমাকে যদি বলে নিচের কোন বর্ণের আলোক রশ্মির ফোটনের শক্তি ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য সর্বনিম্ন, মানে কার তরঙ্গ দৈর্ঘ্য, কার ল্যামডার মান, এই ল্যামডার মান কার সব থেকে কম বলো তো? এই বেগুনি আলোর সব থেকে কম, বেগুনি আলোর সব থেকে কম। বুঝতে পারছো? এই যে বেগুনি, বুঝতে পারছেন সবাই? ওকে, এইভাবে আপনাদের এমসিকিউ আসবে, এর বাইরে আসবে না। যেভাবে বলতেছি এইভাবে আসবে। আপনারা বলবেন যে ভাইয়া প্রশ্ন কি আপনি করছিলেন নাকি? না, প্রশ্ন আমি করি নাই, বাট আমি যেটা আপনাকে পড়াচ্ছি এটা হচ্ছে অ্যানালাইসিস ভিত্তিক পড়াচ্ছি, এই জন্য আমি যা বলতেছি তাই পরীক্ষাতে আসতে বাধ্য, কারণ এর বাইরে কিছু আসে না, বিগত 10-20 বছর আসে নাই এবং আসবেও না। ওকে, এইবার আর একটা তোমার শর্টকাট দেখি, যে এইগুলো বিভিন্ন বইতে পাওয়া, বাট আমি কিছু কিছু শর্টকাট আজকে দেখাবো যেগুলো কোনো বইতে নাই, সেগুলোও দেখাবো। দেখো যে মনে রাখার শর্টকাট টেকনিক, মহাগামা রঞ্জন অতি দৃশ্যমান অবলামের রেডিও, ঠিক আছে? এটা বিভিন্ন বইতে আছে, উপরেরটাও আছে, এইটাও আছে, বাট আমি যেভাবে পড়াচ্ছি এইভাবে নাই। দেখো এখানে একটা জিনিস খেয়াল করবা, যে এই শর্টকাটটা দ্বারা আমার কী বোঝাচ্ছে, একদম সেম টু সেম সিকোয়েন্স রাখছি। আমি কেন পরপর বোঝাচ্ছি বা পরপর পড়াচ্ছি, কারণ যাতে তোমাদের হজবরলা না হয়, ঠিক আছে? দেখো যে উপরের যে আমি সিকোয়েন্সটা শিখে আসলাম সেম টু সেম, দেখো বাম থেকে ডানে ল্যামডা বৃদ্ধি পাই, ডান থেকে বামে শক্তি বৃদ্ধি পাই, একদম সেম টু সেম সিকোয়েন্স রাখছি। এটা দ্বারা কি শিখতে পাচ্ছি? দেখো মহাগামা রঞ্জন অতি দৃশ্যমান অবলামের রেডিও, এরা দ্বারা মহা দ্বারা কি বোঝাচ্ছি? মহাজাগতিক রশ্মি, গামা দ্বারা এটা কিন্তু রশ্মি, আগেরটা কি ছিল? আগেরটাতে আলো নিয়ে কথা বলতেছিলাম, যে কি রঙের আলো, আর এটা হচ্ছে রশ্মি, ঠিক আছে? এবার দেখো মহাজাগতিক রশ্মি, গামা রশ্মি, রঞ্জন, তারপরে হচ্ছে অতিবেগুনি দৃশ্যমান আলো, তারপরে হচ্ছে অবলোহিত, মাইক্রোওয়েভ, ও অন্তঃস্থেকের ব হবে ওয়েভ, মাইক্রোওয়েভ, তারপরে হচ্ছে রেডিও, টেলিভিশন, এইগুলো থেকে যে আমাদের হচ্ছে ক্ষতিকর যে রশ্মিগুলো বের হয় বা যেইটাই বের হোক না কেন, সেইটা নিয়ে আমরা আলোচনা করতেছি, সেটা সিকোয়েন্স হচ্ছে এইটা। ওকে, এই টোটালটা হচ্ছে সেটা সিকোয়েন্স, এই সিকোয়েন্সটা পরপর মুখস্থ রাখতে হবে। এবার রাখার পরে সেম টু সেম দেখেন, এইটা হচ্ছে আপনার বাম পক্ষ আর এইটা হচ্ছে আপনার ডান, তাহলে ডান থেকে বামে গেলে কি, এই যে আমি যদি এই দিক থেকে এই দিকে যাই, এই দিকের দিকে যাই, তাহলে কি হবে বলো তো? আমি ডান থেকে যদি বামের দিকে যাই তাহলে কি হবে? তাহলে আমার শক্তি বৃদ্ধি পাবে, শক্তি বৃদ্ধি পাবে। তাহলে শক্তি সব থেকে বেশি কার? এই যে মহাজাগতিক, এইটার না সব থেকে শক্তি বেশি? এ দেখো নিচের কোন রশ্মির শক্তি সর্বাধিক? মহাজাগতিক রশ্মি, অবশ্যই অবশ্যই রশ্মির এটা বেশি। বুঝতে পারছেন সবাই? আর যদি বলো সবচেয়ে কম, এই যে রেডিও, এই দেখেন রেডিও, টেলিভিশন, অবশ্যই সবচেয়ে কম এইটার। এবার যদি আপনার তরঙ্গ দৈর্ঘ্য বলা হয় তাহলে সেটা উল্টা, কিন্তু সেটা আবার আপনার উল্টো দিক থেকে আসে, ডান থেকে বামের দিকে আসে। সেটা কি? আপনার সব থেকে কম হচ্ছে মহাজাগতিক আর সব থেকে বেশি হচ্ছে রেডিও আর টেলিভিশনের এইটা রশ্মির। বুঝতে পারছেন সবাই? এই ধরনের এমসিকিউ আসবে আপনার, এর বাইরে আসবে না, এই টপিক থেকে যদি আপনার প্রশ্ন আসে। তাহলে চলেন নিচের দিকে চলে আসি। এইটা আরও গুরুত্বপূর্ণ, এটা সিকিউতেও আসে আবার এমসিকিউতেও আসে। দেখেন যে সর্বনিম্ন ও সর্বোচ্চ শক্তির ক্ষেত্রে, শব্দের ক্ষেত্রে, ঠিক আছে, আপনাকে বলবে যে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কত, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কত, এইটাই মানে ল্যামডা ম্যাক্স, ল্যামডা ম্যাক্স এটা দ্বারা সর্বোচ্চ বোঝাবে। আর ল্যামডা মিনি, MIN, ল্যামডা মিনি দ্বারা কী বোঝাচ্ছে বলেন তো? সর্বনিম্ন বোঝাবে। এটা দ্বারা সর্বোচ্চ বোঝাবে, এটা দ্বারা সর্বনিম্ন বোঝাবে। এই দুইটা জিনিস আপনাকে বের করতে বলবে। চলেন আমরা শিখে ফেলি। দেখেন আমরা আর একটু জুম করতে পারবো কি এটা? ওকে, একটু জুম করতে পারছি, তোমাদের উপকার হয়। ওকে, দেখো যে সর্বনিম্ন সর্বোচ্চ বের করতেছি আমরা। এখন যদি তোমাকে প্রশ্নে বলে দেয় যে সর্বনিম্ন রশ্মি, সর্বনিম্ন শক্তির, সর্বনিম্ন কম্পাঙ্ক, সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, দেখছো এই যে বাকি চারটা জিনিস এক লেভেলে, আর এই আল্লাহর বান্দা তরঙ্গ দৈর্ঘ্য আরেকটা লেভেলে। কারণ কি? এইটা তো সেই ল্যামডা, আর ল্যামডা ছিল কি তোমার কি মনে আছে? এই দিকতে তাকাও তো, ই সমানুপাতিক এফ ব্যস্তানুপাতিক 1/λ। তাহলে সম্পর্ক কি ছিল? এইটা এইটা আর এইটার মধ্যে, এই যে তোমার এই শক্তির সাথে এর কি ব্যস্তানুপাতিক সম্পর্ক? নিশ্চয়ই এই দুইটার মান যদি 10 হয় তাহলে এই ল্যামডার মান কত হবে? 1/10 হবে না? 1/10 হবে। কারণ কি? এখানে যা হবে তার উল্টোটা হবে এইটা। বুঝতে পারছো? যা হবে তার উল্টো মান হবে। বুঝতে পারছো? যদি এর মান প্লাস হয় তাহলে এর মান মাইনাস, বোঝানোর জন্য বলতেছি যে এর মান যদি মাইনাস হয় তাহলে এর মান প্লাস হবে, এরকম যে মানে বিপরীত সম্পর্ক। ঠিক আছে, বিপরীত সম্পর্ক। এই জন্য দেখো তুমি এখানে সর্বনিম্ন রশ্মি, ওকে,
সর্বনিম্ন রশ্মি সর্বনিম্ন শক্তি, তাহলে এই যে শক্তি তুমি কমাই দিচ্ছ, শক্তি কমাই দিচ্ছ, তাহলে নিশ্চয়ই এইটা বৃদ্ধি পাবে। এই দেখো লাস্টে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য বাড়ছে। মানে আমি এইটা বোঝাতে যাচ্ছি যে এই যে চারটা জিনিস তুমি পড়লা, এই চারটা জিনিস একসাথে সমানুপাতিক সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক। আর এই যে একা আছে তরঙ্গ দৈর্ঘ্য, এইটা কি সম্পর্ক বলো তো? ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, দেখো এটা না লিখি, বেশি আমাদের সময় নষ্ট হবে না। ব্যস্তানুপাতিক সম্পর্ক, এই জন্য এইটা উল্টো। এইগুলো একটু খেয়াল রাখবেন আপনি। ওকে, গেল। এইবার নিচে চলে আসি, দেখো আমি কি লিখছি, যে কথাগুলোর মধ্যে যে কোনো একটা কথা উল্লেখ থাকবে। এখানে সবগুলো কথা তো কিন্তু তোমাদের প্রশ্নে উল্লেখ থাকবে না। সাপোজ তোমাকে বললো যে সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা, এরকম তোমাদের প্রশ্ন, যে প্রশ্ন এমসিকিউটা করলো বা সিকিউটা করলো, ওর মধ্যে উল্লেখ করে দিয়েছে যে সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা। তাহলে কিন্তু তুমি এখানে যা যা শর্টকাট শেখাবো, যা যা সিস্টেম শেখাবো, সেগুলো ইউজ করতে পারবা। আর একটা কথা, আমি যে শর্টকাটের কথা বলতেছি বা এইগুলো করতেছি, এইগুলো কিন্তু তুমি কোনোভাবে সিকিউতে ইউজ করতে পারবা না। আমি যখনই বলবো শর্টকাট টেকনিকগুলো এমসিকিউর জন্য, সিকিউতে করলে 00 পাবা, সিকিউতে অ্যাপ্লাই করলেই 00। সে এই আল্লাদনে যে কোনো টিচার তোমার খাতা দেখো, কিছু যায় আসে না। তুমি যখনই সিকিউতে অ্যান্সার এইটা করতে যাবা, এইভাবে তুমি 00 পেয়ে যাবা একদম। এই জন্য এমসিকিউতে করবা। আর একটা কথা, যে যারা হচ্ছে আমাদের মানে একদম হচ্ছে ফ্রি ব্যাচের ফ্রি ক্লাস করতেছো, তাদের একটা কথা বলে দিতে চাই, যে এখন কমেন্ট অফ, তারপরে তুমি কথা বলতে পারতেছো না, তারপরে এভরিথিং সব কিছু অফ, তাই না? কিন্তু যখন তোমরা কোর্সে থাকবা, তখন কিন্তু ডাইরেক্টলি আমার সাথে কানেক্টেড হয়ে কথা বলতে পারবা। ঠিক আছে, যখন কোর্সে থাকবা তখন তো আর এইভাবে পাবলিকলিভাবে আমি লিঙ্ক দিব না, তখন আমরা তোমাদের প্রাইভেট গ্রুপে লিঙ্ক দেবো। যারা হচ্ছে কোর্সে আসো শুধু তখন হচ্ছে ক্লাস করতে পারবা। তখন তুমি আমার সাথে যা বুঝবা না, এই অধ্যায় শেষ হইলেই তোমাদের ওই সিস্টেম, যা বুঝবা না ডাইরেক্ট আমার সাথে, যতক্ষণ বুঝবা না ততক্ষণ তোমাদেরকে আমি হচ্ছে প্রস্তুত করতে পারবা, এবং আমি তোমাকে বুঝাইতে বাধ্য। বুঝতে পারছো? যাই হোক, গেল। এখানে একটা জিনিস খেয়াল করো, এইবার যে কথাগুলোর মধ্যে যে কোনো একটা কথা উল্লেখ থাকলে, যে কোনো কথা, এইটা বলতে পারে, যদি এইটা বলে তাহলে কিন্তু এইগুলো বলবে না। ওকে, আবার যদি তোমার যে কোনো মানে একটা বলে, যদি এইটা বলে তাহলে এইগুলো কিন্তু বলবে না। ওকে, যে কোনো একটা বলবে, বলে তোমাকে বুঝে নিতে হবে যে এই সিস্টেম আমরা বুঝতে পারছি যে এইভাবে বের করতে হবে। কীভাবে বের করতে হবে? শর্টকাট টেকনিক কি, যে এনএল, আমি তো গতদিনকে শিখাই দিয়ে আসছিলাম যে এনএল কী জিনিস, তারপরে এনএইচ কী জিনিস, সুতরাং নতুন করে না বলি। এনএল এইটা দ্বারা কী বোঝাবে? সিরিজ সংখ্যা। এখন সিরিজ কয়টা বলো তো? ওই যে 5টা সিরিজ শিখছিলাম আমরা, 5টা সিরিজ কী কী? লাইমেন, বামার, প্যারসেন, ব্রাকেট, ফুন্ড, এই যে 5টা সিরিজ শিখছিলাম আমরা, তাই না? এই যে 5টা সিরিজ শিখছিলাম, এইগুলাই হচ্ছে আমাদের এনএল এর মান। ওকে ওকে, আমরা এই পর্যন্ত বললাম, আপাতত বোঝো, পরে যখন উদাহরণ দেখাচ্ছে তখন ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। এবং এনএইচ দ্বারা আমরা কীভাবে বের করবো? এনএইচ কীভাবে বের করবো? এনএইচটা এভাবে বের করবো যে এনএল এর সাথে যদি আমি 1 যোগ করে দিই, তাহলে আমাদের এনএইচ বেরো চলে আসবে। তাহলে এনএইচ ইকুয়াল টু এনএল প্লাস 1। এইগুলো তোমরা এমসিকিউতে ব্যবহার করতে পারবা, সিকিউতে ব্যবহার করতে পারবা না। আর সিকিউতে এই ধরনের প্রশ্ন আসবেও না, সিকিউতে বড় প্রশ্ন আসবে, সেগুলো আমি দেখাই দিব, সমস্যা নেই। বুঝতে পারছো? তাহলে এনএল আমার সিরিজ সংখ্যা, আর এনএইচ এর সূত্র এইটা হবে। যখন তোমার এই যে সর্বনিম্ন রশ্মি বলে, যে সর্বনিম্ন হচ্ছে শক্তি বলে, বাট যদি সর্বোচ্চ শক্তি বলে, এখানে সর্বনিম্ন বলতেছে, কিন্তু যদি সর্বোচ্চ বলে তখন কিন্তু আর এক শর্টকাট, সেটা নিচে দেখাবো আমি। ওকে, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে যে কখন কোনটা ইউজ করতেছো। দেখো, তাহলে তোমাকে যদি বলে যে লাইমেন বললে, ওকে, আর মনে রাখবে যে সর্বনিম্ন শক্তির তরঙ্গ দৈর্ঘ্য কী হবে বলো তো? এই যে সর্বনিম্ন যখন শক্তি হবে, তখন তরঙ্গ দৈর্ঘ্য কেমন হবে বলো তো? এই যে সর্বোচ্চ হবে। আর যদি এইটা ম্যাক্স হতো, এটা যদি ম্যাক্স হতো, মানে সর্বোচ্চ শক্তির তোমার তরঙ্গ দৈর্ঘ্য কেমন হবে বলো তো? এইটা কি হবে বলো তো? মিনি হবে। কারণ কি? ব্যস্তানুপাতিক সম্পর্ক, উল্টো সম্পর্ক। বুঝতে পারছো? ওকে, এই জন্য এটা লিখে দিয়েছি। গেল। তারপরে দেখো যে লাইমেন তোমার লাইমেন সিরিজে, তাহলে এনএল এর মান কত? আমি তো বললাম যে সিরিজ সংখ্যা, তাহলে সিরিজ কয় নাম্বার সিরিজ? এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার সিরিজ, তাই না? তাহলে এনএল এর পরিচয় কি? এনএল এর পরিচয় হচ্ছে সিরিজ সংখ্যা। সিরিজ সংখ্যায় আমি বসাই দিলাম এখানে। ওকে, এবার এনএইচ কি করে বের করবো? এই এনএল এর মান এখানে বসাবো আর 1 যোগ করে দেবো। তাহলে এনএল এর মান কত? 1, আর 1 এর সাথে 1 যোগ করলে 2 হয়ে যায়। তাহলে এখন যদি তুমি হচ্ছে ওই যে ল্যামডা বের করতে যাও, যে 1 ডিভাইডেড বাই হচ্ছে আরএইচ ফ্যাক্টর দিয়ে হচ্ছে এই সূত্র, এই সূত্র দিয়ে তুমি বের করতে পারবা না? অবশ্যই বের করতে পারবা, অবশ্যই তুমি বের করতে পারবা। বুঝতে পারছো? গেল। তারপরে সেম টু সেম ভাবে তোমার এখানে প্রত্যেকটা করে দেওয়া আছে, আর এই 5টাই থাকবে, এর থেকে বেশি যাবে না। ওকে, বড় জোর দেখবা যে এই 3টে যাবে, এই 3টের পরে আর যায় না ম্যাক্সিমাম। আর যদি তারপরে যায় তো যাই, সমস্যা নেই। এইবার নিচের দিকে আসি। এইবার যদি উল্টোটা বলে,
যে একটু আগে শিখলাম যে সর্বনিম্নটা, এবার সর্বোচ্চটা শিখি, তাই না? যে সর্বোচ্চ রশ্মি, সর্বোচ্চ শক্তি, সর্বোচ্চ কম্পাঙ্ক, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ সংখ্যা। কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য তখন কি হবে বলতো? তখন কিন্তু সর্বনিম্ন হবে। মানে এই চারটা যা হবে তার বিপরীত হবে এই লাস্টের এই যে তরঙ্গ দৈর্ঘ্যটা। বুঝতে পারছেন? কারণ কি ব্যস্তানুপাতিক সম্পর্ক কোন জায়গা থেকে পেলাম? ই সমানুপাতিক এফ ব্যস্তানুপাতিক 1/λ, এখান থেকে পাচ্ছি। বুঝতে পারছেন আপনারা? ওকে, যাদের সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক বুঝতে একটু কষ্ট হয় তারা দয়া করে আমাকে ইনবক্সে বলবেন যে ভাইয়া ক্লাসগুলো লিঙ্ক দেন, আমি 3টা ক্লাসের লিঙ্ক দিয়ে দিব আপনাদেরকে। ওই 3টা ক্লাস করলে আমার মনে হয় না যে সমানুপাতিক আর ব্যস্তানুপাতিক নিয়ে জীবনে কোনোদিন সমস্যা থাকবে। ওকে ওকে, এবার নিচে চলে আসি আমরা, একদম সেম টু সেম ভাবে আমরা এটাও সলভ করব। দেখো যে এই এই উপরে যে পাঁচটা লাইন পড়লাম, ওই 5টা লাইনের মধ্যে যে কোনো একটা লাইন কথা বলবে, দিয়ে শর্টকাট টেকনিক কি হবে? এন এল এর পরিচয় কি? আমরা জানি যে সিরিজ সংখ্যা, ওই যে লাইমেন, বামার, প্যারসেন, ব্র্যাকেট, ফুন্ড, এইগুলো। ওকে, কিন্তু যদি আমার এনএইচ চাই, একটু আগে যখন সর্বনিম্ন বলতেছিল বা এই ধরনের কাহিনী বলতেছিল, তখন আমরা এর সূত্র কি বসাচ্ছিলাম? এন এল প্লাস 1, এই সূত্রটা বসাচ্ছিলাম। কিন্তু এখন আমরা ইনফিনিট বসাবো কিন্তু, কারণ এখন সর্বোচ্চ বলতেছে এই যে তরঙ্গ দৈর্ঘ্য সর্বনিম্ন, কিন্তু বাদ বাকি যে 4টা জিনিস আছে সেইটা সর্বোচ্চ। এই শর্টকাট টেকনিকগুলো কিন্তু খেয়াল রাখতে হবে কখন কোনটা ইউজ করতেছেন বা কোনটা ইউজ করতে পারবেন। ওকে, গেল। এই যে তাহলে এইবার তুমি এই যে 2টা ব্যবহার করলে, বুঝতে পারছো? গেল। এবার তুমি এখানে জাস্ট বসাও। লাইমেনের ক্ষেত্রে এনএল এর মান 1 আমরা জানি, কিন্তু এনএইচ এর মান তো আর চেঞ্জ হচ্ছে না, সেটা কিন্তু ইনফিনিটি একদম সবগুলোর, কিন্তু সে যতই হোক না কেন ইনফিনিট একদম। বুঝতে পারছো? গেল। এইবার শর্টকাট টেকনিকের একেবারে মানে চূড়ান্ত পর্যায়ে আসি, যে আরও কীভাবে শর্টকাটে মনে রাখতে পারবা। শর্টকাট মনে রাখার ট্রিক সেটা হচ্ছে আমাদের মেন সূত্র কি? এইটা ইকুয়াল টু hc/λ। সেখান থেকে আমরা সম্পর্ক যদি বের করতে পারি, তাহলে এইটার সাথে আমাদের ব্যস্তানুপাতিক সম্পর্ক, এইটার সাথে আমাদের সমানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, যদি আমরা ওইদিকে না যাই, আমরা ব্যস্তানুপাতিক সম্পর্কের দিকেই যাচ্ছি। ওকে, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এইটার সাথে এইটার সম্পর্ক করি, এই জন্য ইর সাথে ল্যামডা সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এই যে এটা, এইখান থেকে আমরা যেটা এতক্ষণ প্যাক করলাম সেটা কি? যে ল্যামডা ম্যাক্স মানে ল্যামডা কখন সর্বোচ্চ হচ্ছে আর কখন সর্বনিম্ন হচ্ছে। যখন সর্বনিম্ন হোক বা সর্বোচ্চ হোক, সেটা এনএল এর পরিচয় কি? সিরিজ সংখ্যা, এখানেও সিরিজ সংখ্যা। বাট এনএইচ এর পরিচয় কি বলতো? এখানে 1 হবে, 1 চলে গেছে এর ভিতরে। ওকে, এবার দেখো যখন হচ্ছে ল্যামডা ম্যাক্স হচ্ছে, তখন এনএইচ কি করে বের করতেছি? এনএল এর সাথে 1 যোগ করে দিচ্ছি। আর যখন আমার এই যে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য মানে কেবল যেটা বের করলাম, সেটা সেক্ষেত্রে কি করতেছি বলতো? আমি ল্যামডা মিনি, আর ল্যামডা মিনি ইকুয়াল টু এনএল, ইনএল ইকুয়াল টু সিরিজ সংখ্যা, সেটা আমাদের সমস্যা নাই। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে এনএইচ নিয়ে। এনএইচ নিয়ে কিন্তু ইনফিনিট বসাচ্ছি। এইটা খেয়াল রাখবেন যে এক জায়গায় হচ্ছে n+1 nl+1, আর এক জায়গায় কিন্তু ইনফিনিটি। কখন? যখন আমার ল্যামডা ম্যাক্স, আর ল্যামডা ম্যাক্স হলে বাকি 4টা কি বলতো? বাকি 4টা কিন্তু মিনি। ওকে, ওই যে শক্তি, তারপরে তরঙ্গ বা ফ্রিকোয়েন্স, এইগুলো কিন্তু মিনি। আর এখানে বাকি 4টা কি হবে বলতো? 4টা কিন্তু ম্যাক্স হবে। বিপরীত সম্পর্ক, এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে যদি ইন্টারমিডিয়েটে কিছু করতে চাও। আর যদি ভাইয়া ইন্টারমিডিয়েট আমি ফেল করতে চাই, ইন্টারমিডিয়েট আমার এই না সেই, তাহলে বিষয়টা অন্যরকম। বুঝতে পারছো? ওকে, গেল। তাহলে এই 2টা জিনিস খেয়াল রাখতে হবে খুব ভালোভাবে। এবার নিচের দিকে আসি, আমরা চলেন একটা বড় ম্যাথ দেখি, তাহলে আমাদের একেবারে কনসেপ্ট ক্লিয়ার ক্রিস্টাল হয়ে যাবে। আপনাদের কাছে মনে হতে পারে যে ভাইয়া কি বোঝাচ্ছেন, আগামাথা কিছুই বুঝতে পারতেছি না। ইন্টারমিডিয়েটে আমি যা বোঝাচ্ছি, আপনি এই বাংলাদেশের যে কোনো কোর্স কেনেন বা যাই করেন না কেন, সেখান থেকে আপনি এর থেকে কঠিনই পাবেন, এর থেকে সহজ পাবেন না। যতটা আমি টাইপ বাই টাইপ আপনাকে দেখাচ্ছি, এর থেকে কঠিনই পাবেন, এর থেকে সহজ আপনি কিছুই পাবেন না। ওকে, আর দেখেন যে একটা প্রশ্ন, যে একটি হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রনের চতুর্থ শক্তি স্তরে থেকে দ্বিতীয়তে ধাপান্তরিত হচ্ছে, চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয়তে ধাপান্তরিত হচ্ছে। আমি আগেই বুঝাই দিচ্ছি যে কোন জায়গা থেকে কোন জায়গায় গেলে কোনটা এনএল এর মান আর কোনটা এনএইচ এর মান, আপনারা যারা নিয়মিত ক্লাস করেন তারা জানেন। দেখেন যে ইলেকট্রনের ধাপান্তরের কারণে নির্গত তরঙ্গ দৈর্ঘ্য কোন সিরিজের কততম লাইন? প্রথম প্রশ্ন এটা করছে, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ওই সিরিজের সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য ও সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কত? এইটা হচ্ছে দ্বিতীয় নাম্বার প্রশ্ন। বুঝতে পারছেন? তাহলে চলেন আমরা 2টা করে দেখি। পিভিএসএল 1, পিভিএসএল এর পূর্ণরূপ কি আমি একটু বলে দিই, আপনারা অনেকেই যারা নতুন তারা বুঝবেন না। পিভিএসএল এর পূর্ণরূপ হচ্ছে পিয়ালভারের স্পেশাল ল। বুঝছেন? মানে এই ক্যালকুলেশনগুলো কিন্তু আমি আমার মতো করে করতেছি, আমি গাইডের নিয়মে বা কোনো বইয়ের নিয়মে করতেছি না, কারণ সেখানে একটু হার্ড লেভেলে করে দেওয়া। আমি যতটুকু চেষ্টা করতেছি সহজভাবে তোমাদেরকে বোঝানোর জন্য। ওকে, পিয়ালভারের স্পেশাল ল, সেটা হচ্ছে পিভিএসএল এর পূর্ণরূপ। ওকে, গেল।
এখানে এনএল এর পরিচয় কি? এনএল এর পরিচয় হচ্ছে ওই যে সিরিজ সংখ্যা। দেখো, একটি হাইড্রোজেন পরমাণু একটি ইলেকট্রন চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরেতে ধাপান্তরিত হলো। এই যে দ্বিতীয় শক্তি স্তরেতে, এই যে চতুর্থ শক্তি স্তর থেকে এততে ধাপান্তরিত হয়েছে, মানে ফিরে আসছে এইটাই। তাহলে আমরা ওই প্রথমে যে লেকচারে বলছিলাম যে যেখান থেকে ফিরে আসবে সেটা হচ্ছে এনএল এর মান। তাহলে দ্বিতীয়তে ফিরে আসছে এই যে 2, বুঝতে পারছেন? যদি তৃতীয়তে ফিরে আসতো 3 হতো, যদি চতুর্থ ফিরে আসতো 4 হতো, বুঝতে পারছেন সবাই? ওকে, এনএল এর মান হচ্ছে 2 দিলাম। এবং এনএইচ এর মান কি? এনএইচ এর মান একটা জিনিস দেখেন যে প্রথম প্রশ্ন সমাধান করতেছে কিন্তু। তাহলে ধাপান্তরের কারণে নির্গত তরঙ্গ দৈর্ঘ্য কোন সিরিজের কততম লাইন? এই যে লাইন কথাটা উল্লেখ করেছে, লাইন কথাটা যদি উল্লেখ করে তাহলে এর শর্টকাট সূত্র আমরা আগেও শিখে আসছি যে এনএইচ ইকুয়াল টু এনএল প্লাস লাইন, ঠিক আছে? এইটা তাহলে আমরা এখানে কি পাচ্ছি? এনএল এর মান কত পালাম? 2 পালাম, এই যে এখান থেকে নিলাম 2। আর লাইন কত বলেছে দেখো তো। আর ওহো, এখানে তো ভুল করতেছি আমি, এখানে তো লাইন বের করতে হবে। তাহলে আরেকটা এক লাইন করে নাও। তুমি যদি লাইন বের করতে চাও তাহলে এখানে তোমার লাইন বের করতে গেলে শর্টকাট কি আসবে না বলো তো? এখান থেকে যদি তুমি এইটা বের করতে চাও তাহলে LIN লাইন ইকুয়াল টু তোমার হচ্ছে এনএইচ মাইনাস এনএল, এইটা আসবে। কারণ এখানে তো লাইন বের করতে বললো, আমি তো ভুল দেখতেছিলাম। এখানে তো কততম লাইন সেটা জানতে চাওয়া হয়েছে, লাইনটা বের করতে বলা হয়েছে। তাহলে এইটা তুমি বের করো। এইটা যদি আমি বের করতে চাই এনএইচ এর মান কত সেটাও দেখতে হবে। এখন তুমি দেখবা যে এনএইচ চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে আসছিল, তাহলে যেখান থেকে আসে সেটাই হচ্ছে এনএইচ এর মান। এইটা হচ্ছে এনএইচ এর মান আর এইটা হচ্ছে এনএল এর মান, বুঝতে পারছেন সবাই? ওকে, তাহলে এই যে এনএইচ এর মান কত? 4 মাইনাস কত বলো তো? এনএল কত? আমরা এই যে 2 বসাইছি তো 2, তাহলে কলো, তাহলে লাইন কত হবে? 2 নাম্বার লাইন। এইবার 2 নাম্বার লাইন, এইবার 2 নাম্বার যখন বলতেছে তখন তুমি একটা জিনিস খেয়াল করবা, এই যে 2 নাম্বার মানে কি? এই যে 2 নাম্বার লাইন বলতে বামার সিরিজ বোঝায় না? একটু আগে তোমাদের সিরিজ 5টা দেখা নিয়ে আসলাম না? আর একটু দেখা নিয়ে আসি তোমাদেরকে। এই যে এখানেই দেখো যে লাইমেন, বামার, প্যাশসেন, ব্র্যাকেট, ফুন্ড। দেখো তোমার লাইমেন, বামার, প্যাশসেন, ব্র্যাকেট, ফুন্ড, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, বুঝতে পারছো? তাহলে অ্যান্সার কত আসছে? 2 আসছে না? তাহলে যখন কত লাইন এরকম জানতে চাওয়া হবে তখন হচ্ছে বামার সিরিজের দ্বিতীয় লাইন, বুঝতে পারছো সবাই? বামার সিরিজের কয় নাম্বার লাইন? বামার সিরিজের দ্বিতীয় লাইন। এবার 3 হইলে তোমার হচ্ছে বামার পরে চলে আসতে, বামার পরে যে আছে তার দিকে চলে যেতে। 4 হলে তারপরে দিকে চলে যেতে, এইভাবে তুমি যাইতে থাকবা, বুঝতে পারছো? এই যে 2 হচ্ছে অ্যান্সার গেল। তারপরে এইটা দেখো যে পিভিএসএল, যে বামার সিরিজের এই যে আমার 2 নম্বর প্রশ্ন কি বলেছে যে এই সিরিজের সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য ও সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কত? মানে ল্যামডা ম্যাক্স ও ল্যামডা কি বলতো মিনি, এইটা বের করতে বলা হয়েছে। ল্যামডা ম্যাক্স ও ল্যামডা মিনি এইটা বের করতে বলা হয়েছে, বুঝতে পারছো? এইটা তোমাদেরকে বের করতে বলা হয়েছে। ক্রিস্টাল ক্লিয়ার? ওকে, দেখো তাহলে আমরা প্রথম হচ্ছে ল্যামডা মিনি বের করি, এটা আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে ব্যবহৃত হবে। ওইটার পরে আমরা হচ্ছে ল্যামডা ম্যাক্স ইজিলিভাবে বের করতে পারবো, বা তুমি উল্টো করতে পারো, কোনো সমস্যা নেই, ইচ্ছা মতো। দেখো তাহলে পিবিএসএল 2 মানে 2 নম্বর প্রশ্ন যেটা বলা হয়েছে সেটাকে বের করি যে বামার সিরিজের। কেন বামার সিরিজ বুঝলাম? কারণ এই যে তোমার প্রথমটা থেকে তো অ্যান্সার পেয়েই গেলাম যে বামার সিরিজ। ওকে, তাহলে ওই সিরিজের বলে দিয়েছে। এই যে ওই সিরিজ বলতে কোন সিরিজ? আমরা এই যে এখান থেকে যে সিরিজটা পাইছি এটা তো বামার পালাম না, এটা তো বামার সিরিজ পালাম না, কারণ অ্যান্সার 2 আসছে, এই জন্য বামার সিরিজ। যদি 3 আসলো তাহলে আমরা পরেরটায় যেতাম। এই যে ওই সিরিজ বলতে এই বামার সিরিজকে বোঝানো হয়েছে। তাহলে বামার সিরিজের ল্যামডা মিনি বের করতেছে আমরা, তাই না? তাহলে ল্যামডা মিনি বের করার ক্ষেত্রে আমরা একটু আগে শর্টকাট কি দেখে আসলাম বলো তো? ল্যামডা মিনি বের করার ক্ষেত্রে শর্টকাট কি বলো? ল্যামডা মিনি বের করার ক্ষেত্রে এই যে ল্যামডা মিনি বের করার ক্ষেত্রে শর্টকাট এনএল দ্বারা কি বোঝাবে? সিরিজ সংখ্যা বোঝাবে। ওকে, সিরিজ সংখ্যা, এই যে সিরিজ সংখ্যা লিখছি কিন্তু। আর এনএস কি বোঝাবে? ইনফিনিটি। ওকে, তাই লিখলাম। তাহলে আমার এনএল এর মান কত আমরা তো জানি, এই যে এখানেও লিখলাম এনএল এর মান 2, এই যে এখানেও এনএল এর মান 2, এখানেও এলএন এর মান 2, ভালো কথা। এবং এনএইচ এর মান কত বলো? অবশ্যই ইনফিনিটি, এই যে ইনফিনিটি বসাই দিলাম। এইবার দেওয়ার পরে তুমি দেখবা যে সুতরাং এখানে কি লিখতে পারি? সুতরাং আমরা মূল যে সূত্র মনে আছে সবার, আদিম যুগে পড়ছিলাম 1/λ = RS ইন্টু 1/n² L মাইনাস 1/n² H, এইটা
এখানে আর এইচ আমাদের একটা ধ্রুবক, এই ধ্রুবক আপাতত লাগতেছে না, যখন আমরা লাস্টে করব তখন আমরা বলে দিব জাস্ট একটা ধ্রুবক মান আছে, ঠিক আছে। যাই হোক গেল, তোমরা গুগলে সার্চ করলেও পেয়ে যাবা, যদি আপাতত মনে রাখতে চাও রাখতে পারো, কোনো সমস্যা নেই। এবার দেখো যে এখানে আমরা মান বসাবো, এন এল এর মান বসাবো আর এন এইচ এর মান বসে ক্যালকুলেট করব, করে আমরা জাস্ট হচ্ছে ল্যামডা বের করবো। ল্যামডা বের করলে তো আমরা ল্যামডা মিনি পেয়ে যাবো, তাই না? দেখো, আর এই দুইটা সংখ্যা যদি ব্যবহার করে আমরা হচ্ছে এই যে এনএল আর এই যে ইনফিনিটি আর এই যে এনএল এর মান 2 ব্যবহার করে যদি আমি ল্যামডা বের করি, সেটাই কিন্তু ল্যামডা মিনির কাজ করবে, এটা মাথায় রাখতে হবে, বুঝতে পারছেন? ওকে, তাহলে এখান থেকে সুন্দর করে ক্যালকুলেশন করতে করতে আসবেন। আপনি এন এল এর মান 2 সেখানে বসাইছেন, স্কোয়ার করছেন, এই যে স্কোয়ার, এন এইচ এর মান ইনফিনিটি, তার ইনফিনিটির স্কোয়ার করছেন, করে তারপরে লাইনে চলে আসেন, যে তারপরে লাইনে এইটারে ইনফিনিটি করলে কত হয়? 0 হয়ে যায়। জিরোতে আপনি হচ্ছে যদি জিরোরে ক্যালকুলেট করেন তাহলে হচ্ছে আপনার কিছু যায় আসে না, এই জন্য 1/2 রেখে দেওয়া যায়, এই জন্য আমি পরের লাইনে 1/2 রেখে দিয়েছি আর এইটুকু ক্রস দিয়ে দিয়েছি, মানে কাটা, এক কথায় যে জিরো আপনি মাইনাস 1/2 স্কোয়ার মানে 1/4, এখান থেকে যদি 0 মাইনাস করেন তাহলে কিছু যায় আসে? তাহলে 1/4ই তো হয়, তাই না? তাহলে সেই জিনিসটাই যে 1/2 স্কোয়ার মানে হচ্ছে 1/4। ওকে, এইবার এই যে এটা লিখলাম, লেখার পরে এই যে আর এইচটা এই 1-এর সাথে গুণ হয়ে যাবে না? এই যে 1-এর সাথে গুণ হয়ে গেল, এই জন্য উপরে উঠে গেছে, আর নিচে কত হবে? 2 স্কোয়ার মানে 4। এইটু ক্যালকুলেশনটা টাফ মনে হতে পারে, যেহেতু আপনারা সবে মাত্র সেই ইন্টারমিডিয়েটে উঠছেন, বাট তারপরেও কিছু করার নাই, কারণ ইন্টারমিডিয়েট এরকমই, আপনাকে শিখতে হবে, আস্তে আস্তে আপনার প্র্যাকটিস করতে করতে অভ্যাস হয়ে যাবে। ওকে, এবার দেখেন যে এখানে আপনি এইটা পাইলেন, আর এই যে মানটা পাইলেন এইটা কি 1/ল্যামডার মান, কিন্তু আপনাকে জানতে চাওয়া হয়েছে ল্যামডা মিনি, অর্থাৎ এখান থেকে যে ল্যামডা পাবো এটা কিন্তু ল্যামডা মিনি। বাট আপনি যদি এইভাবে এইটা অ্যান্সার লিখে দিয়ে আসেন তাহলে কিন্তু ভুল হবে। তাহলে কি করতে হবে? এইটার উল্টায় দিতে হবে, তাহলে আপনি ল্যামডা পাবেন। এটার উল্টায় দিলে তাহলে ল্যামডা যদি আমি বের করতে চাই, তাহলে ল্যামডা ইকুয়াল টু কী হবে বলো তো? 4/r/h, এইটা হচ্ছে অ্যান্সার হবে, এই যে 4/r/h ল্যামডা মিনির মান। বুঝতে পারছেন? কথা ক্লিয়ার? এই হচ্ছে অ্যান্সার। সেম টু সেম প্রসেসে আপনার যখন আপনি ল্যামডা মিনি দেখেন, তরঙ্গ দৈর্ঘ্য আপনার হচ্ছে সর্বোচ্চ সর্বনিম্ন বের করতে বলেছে, আমি সর্বনিম্নটা বের করলাম। এবার সর্বোচ্চটা তুমি যদি বের করতে যাও, ল্যামডা ম্যাক্স বের করতে যাও, এই যে ল্যামডা ম্যাক্স, তাহলে আমরা শর্টকাটটা একটু উপরে দেখে আসি যে ল্যামডা ম্যাক্সের শর্টকাটটা কি। এইগুলো কিন্তু সিকিউতে ইউজ করতে পারবা না, এগুলো এমসিকিউতে ইউজ করতে পারবা, বুঝতে পারছো? আর সিকিউ আসলে তোমার এত টাফ আসবে না, আর এই জায়গা থেকেও আসবে না। ওকে, একটা জিনিস খেয়াল করো যে ল্যামডা ম্যাক্স বের করার জন্য এইটুকু আমরা ব্যবহার করতে পারি, এইটুকু। ওকে, এইটুকু আমরা বের করতে পারি। ল্যামডা ম্যাক্স ইকুয়াল টু এনএল, সিরিজ সংখ্যা হবে, আর এনএস কি হবে? এনএল প্লাস 1 হবে। বুঝতে পারছেন সবাই? তাহলে চলেন আমরা দেখে নিই এটা। এই নিচেই যদি আমরা দেখি তাহলে সেম টু সেম প্রসেসে দেখেন, এই যে এনএল সমান কি? সিরিজ সংখ্যা। তাহলে এটা কি ভাই? এনএল এর মান কত? এটা তো 1, চোখ বন্ধ করে 2 হবে না, কারণ কি? আমরা সে উপর থেকে দেখে আসছি যে 2-তে ধাপান্তরিত হচ্ছে, মানে কি এনএল এর মান 2, এবং এন এইচ এর মান কত? এনএল প্লাস 1, তাহলে 2 + 1 কত হয় বলো তো? 2 + 1 করলে কত হয়? 3 হয়। এই দেখো এন এইচ এর মান 3। বুঝতে পারছো সবাই? তাহলে এনএল এর মান 2 আর এনএইচ এর মান 3, এই জিনিসটাই তুমি এই ক্যালকুলেশনে বসাও, এই সূত্রে বসাও, এবং তুমি এখান থেকে ল্যামডার মানটা বের করো। লাস্ট পজিশনে এসে এই যে ল্যামডার মান তুমি ক্যালকুলেশন করে বের করো, দেখবা যে এই একটা অ্যান্সার আসতেছে। এইটাই হচ্ছে অ্যান্সার। আহামরি কঠিন না যদি তুমি বুঝে থাকো। এগুলো প্র্যাকটিসে রাখতে হবে, তুমি প্র্যাকটিসে করলে না, কিছুই করলে না, তাহলে কিছু যায় আসে না। আর একটা কথা, তোমাদের এখন আমি হয়তো পড়া ধরতেছি না, কারণ হচ্ছে এখন পাবলিক লাইভ চলতেছে এই জন্য, বাট আমি তো গুগল মিটে তোমাদেরকে ক্লাস নিচ্ছি, তাই না? তোমার যখন হচ্ছে ইসে যাবে, তোমাদের যখন এটা পাবলিক হবে না, যখন প্রাইভেট হয়ে যাবে, মানে এই অধ্যায়টা গুণগত রচনা আর ভেক্টর অধ্যায় শেষ হলেই তোমার এটা প্রাইভেট হয়ে যাবে, তাই না? এটা প্রাইভেট কোর্স চলে আসবে, তখন আমি কিন্তু অবশ্যই প্রতিদিনের পড়া প্রতিদিন ধরবো, একেবারে প্রতিদিন। মানে আজকে পড়া দিচ্ছি, কালকে তোমার পড়া ধরবো আমি, পড়া না হলে তোমার বাবার কাছে কল দিব আমি। তুমি যারা পড়বা তারাই সাথে ভর্তি হবা, যারা পড়বা না তারা ভর্তি হওয়ার দরকার নেই, কোনো দরকার নেই। আমাদের হিউজ পরিমাণে স্টুডেন্ট হবে, এখন হয়তো দেখতেছো অল্প অল্প স্টুডেন্ট, বাট রেজাল্টটা দিক, তারপর দেখবে যে হিউজ পরিমাণে একটা স্টুডেন্ট, তখন আমাদের কিছু যায় আসে না কে ভর্তি হলো আর কে ভর্তি হলো না, বুঝছো? এই জন্য আমি প্রতিদিনকার পড়া প্রতিদিন ধরবো, যে পড়া বলতে পারবে না তার বাসায় কল দিব, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার। কারণ এখানে অনেক কষ্ট করে পড়াচ্ছি, রেজাল্ট করতেই হবে, আর যেহেতু রেজাল্ট করানোর দায়িত্ব আমি নিচ্ছি। এই যে তুমি এখান থেকে এই শর্টকাটটা তুমি ইহজন্মের কোনো বইতে পাবা না, শুধু একমাত্র আমার বইতেই পাবা। তারপর এই শর্টকাটটাও তুমি ইহজন্মের কোনো বইতে পাবা না, আমার শুধু বইতে পাবা। এইটা পাইলে পাইতে পারো অন্যান্য বইতে, এইটা পাইলে পাইতে পারো, বাট এই যে দুইটা আমি দেখাই দিলাম, এই দুইটা কিন্তু অন্য কোনো বইতে তুমি পাবা না, কারণ এইটা মেড বাই পিয়াল হাসান। ওকে, দেখেন
যে হাইড্রোজেন, আমি আরেকটা কথা, আপনি বলবেন যে ভাই সিকিউ এর উপরে আপনি বেশি জোর দিচ্ছেন না, আপনি হচ্ছে এমসিকিউ এর উপরে কেন জোর দিচ্ছেন। আমি জানি যে কেন আপনাদের হচ্ছে রেজাল্টটা খারাপ হবে, আপনাদের সিকিউ এর জন্য রেজাল্ট খারাপ হবে না। কয়েকদিন পরের থেকে আমি সিকিউ আপনাদেরকে হচ্ছে প্র্যাকটিস করানো শেখাবো, বা আপনাদের মেন্টরশিপ ব্যস্ত আপনাদের এই ব্যাচের সাথে ফ্রি, তখন আমি শেখাবো যে কীভাবে সিকিউ প্র্যাকটিস করতে হয়। সুতরাং ওইটা আপনি নিজে নিজে সলভ করতে পারবেন। বাট এই এমসিকিউটা দেখবেন যে কোনো টিচার আপনাকে করাচ্ছে না, সবাই ওই সিকিউ এর ঘ করাচ্ছে বা করাচ্ছে, লাস্টে যে আপনি এমসিকিউ 25টার মধ্যে আপনি হয়তো এসএসসি লেভেলে 25-এর মধ্যে 25 পেয়ে আসছেন এসএসসি লেভেলে, বাট ইন্টারমিডিয়েট লেভেলে অ্যাভারেজ সবাই পায় হচ্ছে 15টা করে। এখন বলবে সবাই ভাইয়া যে না আমি 25-এ 25 পাবো, অত সহজ না। যখন ফুল সিলেবাসে পরীক্ষা হবে তখন অনেক কঠিন, রসায়ন হোক বা ফিজিক্স হোক, তখন তুমি অ্যাভারেজ 15টা করে পাবা। বাট আমি যেভাবে পড়াচ্ছি এমসিকিউর উপর জোর দিয়ে দিয়ে তুমি যদি আমার সাথে কন্টিনিউ করে দিতে পারো, তা তুমি ওখানে অ্যাভারেজভাবে 22+ বা 23+ পাইতে পারো, কোনো ব্যাপারই না। 25-এ 25 পাওয়া খুবই টাফ, বাট এরকম একটা মার্ক থাকবে, একটা দুইটা ভুল যাইতেই পারে। ওকে, হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর বামা সিরিজের সর্বোচ্চ রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য ও তরঙ্গ সংখ্যা কত? দেখছো, এই দুইটা জিনিস জানতে চাইছে, একটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, আর তরঙ্গ সংখ্যা সেটা হচ্ছে এরকম ইউ দিয়ে উপরে একটা বার দিয়ে দিবা। ওকে, নিউ বার। ওকে, নিউ বার, এটাকে বলে নিউ বার। যাই হোক, দেখো যে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর বামার সিরিজ বলছে, ভালো কথা। সর্বোচ্চ রশ্মির এইটা কেন লাল কালি করছিলাম, কারণ মনে আছে ওই যে সর্বোচ্চ রশ্মির আমরা একটু আগে শিখে আসলাম যে শর্টকাটগুলো, সেখান থেকে কিন্তু একটা পড়তেছে। ঠিক আছে, সর্বোচ্চ রশ্মির তোমার কি জানতে চাইছে, তরঙ্গ সংখ্যা, তরঙ্গ দৈর্ঘ্য কত। চলো, যে আমার প্রথমে দেখি একটা যে কখন ইনফিনিট হবে, কখন এনএইচ ইনফিনিট হবে বলছো, যখন এই যে সর্বোচ্চ রশ্মির বলেছে, সর্বোচ্চ রশ্মি হবে তখন ল্যামডা মিনি হয় না। একটা কথা মাথায় খেয়াল করে দেখো, সর্বোচ্চ মানে এইটা যখন ম্যাক্স, এই চারটা বাকি চারটা যখন ম্যাক্স হয় তখন এই ল্যামডা মিনি হয় না, অবশ্যই মিনি হয়। তাহলে মিনির ক্ষেত্রে একটু আগে শর্টকাট কি দেখে আসলাম, যে এন এইচ এর মান কি হবে বলতো, ইনফিনিট হবে, আর এন এল কি হবে, ওই সিরিজ সংখ্যা হবে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বের করার শর্টকাট টেকনিক কি, এই যে ল্যামডা মিনি ইকুয়াল টু কি বলতো, সিরিজ নং স্কোয়ার। তাহলে এখানে বামার সিরিজ বলছে, তাহলে কি বলো দেবো, কি দেবো, 2 তার স্কোয়ার ডিভাইডেড বাই আর এইচ আমার ফ্যাক্টর বসাচ্ছি না, ওটা হচ্ছে তোমার এমনি বসানো লাগবে না, কারণ এটা একটা ধ্রুবক মান আছে, বড় একটা মান, কোনো দরকার নেই, এমসিকিউতে কোনোদিনও আসবে না। আর যদি তোমাদের কোনো আশেও থাকে ওটাতে ভাগ করে দিবা। যাই হোক, তাহলে 2 তাহলে 4, তাহলে 4/RH, এটা হচ্ছে অ্যান্সার তোমাদের, একদম সেকেন্ডের মধ্যে বের হবে। এইগুলো যদি তুমি না জানো, তুমি ওই যে যখন বুয়েটের পরীক্ষা দিবা, মেডিকেলের পরীক্ষা দিবা বা ভার্সিটি পরীক্ষা দিবা, তখন তো তুমি হ্যাঁ তোমার হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন করতে হবে, তখন তুমি শর্টকাট না জানলে তো তুমি জীবনেও সলভ করতে পারবা না, বড় বড় এমসিকিউ তুমি সলভ করতে পারবা না। তো এটা যদি তুমি বড় আকারে সলভ করতে দাও অনেক সময় লাগবে, তোমার 10 মিনিট খেয়ে যাবে। তো 10 মিনিট সময় আছে তোমার মেডিকেলে, তোমার হচ্ছে 60 মিনিটে তোমার 100টা এমসিকিউ সলভ করতে দিবে, পারবা? যদি একটা এমসিকিউ 10 মিনিট সময় লেগে যায়, কখনোই সম্ভব না। যাক, তারপরে তোমার হচ্ছে একটা গেল যে আমি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বের করলাম, মানে ল্যামডা বের করলাম। এবার তরঙ্গ সংখ্যা মিউ কিভাবে বের করব? আর এখানে আমি যদি তোমার হচ্ছে আরেকটা এক্সট্রা যেটা বলে নাই সেটাও আমি বের করে দেখাইছি, যে যদি তোমাকে এখানে আরেকটাও বলে দিত যে তোমার হচ্ছে সর্বোচ্চ, এখানে বলেছে সর্বোচ্চর ক্ষেত্রে, মানে আমরা সর্বোচ্চ যখন বলেছে তখন ল্যামডা মিনি বেরো করেছি, যদি সর্বনিম্ন বলতো তাহলে ল্যামডা ম্যাক্স বেরো করতাম। সেই ল্যামডা ম্যাক্স যদি বেরো করতাম, আমাদের এটা করতে বলা হয় নাই, কিন্তু যদি করতাম তাহলে কি শর্টকাট ইউজ করতাম বলো তো, এনএল ও এনএইচ এর লসাগু। ঠিক আছে, এনএল কত ছিল আমার বামা সিরিজের বলেছিল, তাহলে 2, আর তোমার হচ্ছে এনএইচ কত, সেটা হচ্ছে ইনফিনিটি। ঠিক আছে, ইনফিনিটি, এদের লসাগু যদিও করা সম্ভব হতো না, আমরা এই জন্য এদের প্রশ্ন দিতেও না, যদি দিয়ে দিত তখন আমরা এটা ইউজ করতাম, যদিও দিবে না, যেটা সম্ভব না সেটা দিবে না। ডিভাইডেড বাই এনএল স্কোয়ার মাইনাস এনএইচ স্কোয়ার ইন্টু আরএইচ, মানে তুমি এখানে জাস্ট 2 বসাইতে, এখানে ইনফিনিটি বসাইতে, জাস্ট ক্যালকুলেশন করতে, যেটা মান আসতো সে হিবিজিবি বড় একটা মান আসলো সেটা অ্যান্সার হইতো, আর যদি না আসতো সেটাও অ্যান্সার হইতো, এরকম একটা অবস্থা, বুঝতে পারছো? ওকে, গেল। তারপরে দেখো যে পিভিএসএল, এখানে আরেকটা দেখো যে এনএস ইকুয়াল টু তোমার হচ্ছে এই ক্ষেত্রে এই যে আমি এইটা তো আমরা এক্সট্রা করলাম তাই না, এখন এইটা একটা অ্যান্সার বের করলাম, এই যে তরঙ্গ দৈর্ঘ্যটা, এখন তরঙ্গ সংখ্যাটা বের করি, সেটা নিউ বার, সে নিউ বার দিলাম। এই যে এখন এনএইচ তো এই ক্ষেত্রেও অবশ্যই যেহেতু এটা সর্বোচ্চ রশ্মির বলেছে, তাহলে এনএইচ কত হবে, ইনফিনিটি হবে তাই না, এটা অবশ্যই ইনফিনিটি হবে। ইনফিনিটি হলো তরঙ্গ সংখ্যা বের করার শর্টকাট টেকনিক কি, আরএইচ ডিভাইডেড বাই, মানে এই যে শর্টকাটটা শিখলে এই শর্টকাটের উল্টোটা, এই দেখো এখানে আরএইচ নিচে ছিল, এখানে আরএইচ উপরে, সিরিজ নং স্কোয়ার উপরে ছিল, সিরিজ নং স্কোয়ার নিচে, এই হচ্ছে, বুঝতে পারছো? তাহলে তোমার আরএইচ আমরা এখানে হচ্ছে একটু ভুল লিখে ফেললাম, এইটা এইভাবে লিখতে হবে যে
এই আর এইচটা উপরে হবে, এখানে টাইপিং মিস্টেক হয়েছে, এখানে আর এইচটা উপরে হবে, এখানে 2 স্কোয়ারটা নিচে হবে। তাহলে অ্যান্সারটা কী হয় বলো তো, এই যে আর এইচ করতে আর এইচ আর 2 স্কোয়ার করলে কত হয় 4 হয়ে গেল, এটাই অ্যান্সার। তাহলে দেখো যখন তোমার ল্যামডা বের করতে বলছিল তখন 4/RH আসছিল, আর যখন তোমাকে হচ্ছে তরঙ্গ সংখ্যা বের করতে বলো তখন কিন্তু RH ডিভাইডেড বাই 4 আসছে। এই জিনিসগুলো খুব সেন্সিটিভ, কারণ একটু এদিক ওদিক ক্যালকুলেশন হইলেই তুমি যদি ধরতে ভুল করো তাহলে কিন্তু অ্যান্সার ভুল চলে আসবে। এই জন্য খুব ভালোভাবে এগুলো দেখে রাখতে হবে, খুব ভালোভাবে, যে যত ভালোভাবে দেখবা তার রেজাল্ট সেইভাবে আসবে। দেখো এইবার তোমার যদি হচ্ছে এবার মিউ আরেকটা ভাবে বের করতে পারতাম, যদি তোমার হচ্ছে এই যে এখানে বলতো যে সর্বোচ্চ না বলে সর্বনিম্ন বলতো, সেই ক্ষেত্রে সর্বোচ্চ বলা রয়েছে বাট সর্বনিম্ন যদি বলতো তাহলে আমরা শর্টকাটটা কী বেরো করতাম বলো তো? মানে তখন তো যদি সর্বনিম্ন বলতো তাহলে এইটা হচ্ছে ল্যামডা ম্যাক্স হয়ে যেত, আর ল্যামডা ম্যাক্সের জন্য আমরা ল্যামডা ম্যাক্সের যে হচ্ছে তোমার যে ইটা এখানে যে শর্টকাটটা বসাইছি, একটা জিনিস ক্লিয়ার করা দিয়ে দেখো, ল্যামডা ম্যাক্সের জন্য যে শর্টকাটটা বসাইছি, তাহলে আমরা যদি এইটার যদি নিউ বার বের করতাম তাহলে এই শর্টকাটটার উল্টো শর্টকাট বসাতাম না? তাহলে দেখো এই দেখো এখানে আমরা এই যে NL স্কোয়ার মাইনাস NH স্কোয়ার ইন্টু RH এইটা দিছিলাম নিচে, আর এখানে দিলাম দেখো উপরে, দেখছো উপরে দিলাম, আর আমরা এখানে যেটা বসাইছি এটা উপরে বসাইছিলাম, এটা কিন্তু এখানে নিচে বসালাম। এই জিনিসটাই তোমাদেরকে খেয়াল রাখতে হবে, আর কিচ্ছু না, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। দেখো যে এইটা আর এইটা একটা অপরটার বিপরীত, আবার এই শর্টকাটটা আর এই শর্টকাটটা একটা অপরটার বিপরীত। কখন কোনটা এটা খেয়াল রাখতে হবে। যখন NHটা ইনফিনিটি হচ্ছে, যখন NHটা ইনফিনিটি হচ্ছে তখন আমরা এই যে এই শর্টকাটটা আর এই শর্টকাটটা ইউজ করতেছি, আর যখন আমাদের NH ইকুয়াল টু NL প্লাস 1 হচ্ছে, NH ইকুয়াল টু NL প্লাস 1 হচ্ছে, তখন আমরা এই বড় শর্টকাটটা ইউজ করতেছি। বুঝতে পারছেন সবাই? আশা করি বুঝতে পারছেন। এইভাবে আপনারা একেবারে A to Z বের করতে পারবেন। ঠিক আছে, আপনাদের যেহেতু হচ্ছে অনেকদিন পরে ক্লাস নিচ্ছি এই জন্য আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখবো, আর অনেক বেশি বেশি বড় বড় সূত্র আছে তো এই জন্য একেবারে শর্ট রাখলাম ক্লাসটা। বাট কালকে থেকে কিন্তু আমরা একটু বেশি পড়ানোর চেষ্টা করবো, কারণ আমাদের হচ্ছে 10টা লেকচারের মধ্যে এই অধ্যায়টা শেষ করতে হবে, বুঝতে পারছেন? বা তারও আগে শেষ করতে হবে, ওই 5টা 7টা লেকচারের মধ্যে শেষ করে দিতে হবে অধ্যায়টা। ভেক্টর অধ্যায়টাও 7টা লেকচার নিব প্রায় অ্যাভারেজ, আর এইটাও 7টা লেকচার নিব আনুমানিক। ওকে, নেওয়ার চেষ্টা করবো, এর থেকে বেশি গেলে কিছু করার নাই, বাট আনুমানিক নেওয়ার চেষ্টা করবো, যত লেকচার কম নেওয়া যায়, কারণ ক্লাস কম করতে হবে, নিজে প্র্যাকটিস বেশি করতে হবে। আমি যা যা পড়াচ্ছি প্রত্যেকটা প্রশ্ন 2 থেকে 3 বার করে প্র্যাকটিস করবা, তাহলে দেখবা যে এই রিলেটেড যা আসবে তুমি সব পাতিছো, এই রিলেটেড যা আসবে তুমি সব পাতিছো। সে একাডেমিক থেকে অ্যাডমিশন তুমি বুয়েট মেডিকেল পর্যন্ত যা আসুক না কেন, অ্যাভারেজ তুমি হচ্ছে 80% এর মধ্যে থেকেই পারবা তুমি। ওকে, আর বাকি তোমার যখন হচ্ছে ফুল সিলেবাস শেষ হয়ে যাবে তখন তুমি বাকি 20%ও পেরে যাবা এমনি নিজেই। নিজের পড়াটা নিজে গুছিয়ে নাও, এখনও অনেক সময় আছে, সুতরাং নিজের পড়াটা নিজে গুছিয়ে নাও। কিন্তু এখন যদি তোমরা 3 মাস, এই যে তোমরা অনেকেই এই যে প্রায় 1 মাস ধরে অনেকেই বসে আছে, পুরো একদম বসে আছে, একদম কোনো পড়াশোনা নাই, এ মেহমানের বাড়ি ও মেহমানের বাসায় ঘুরে বেড়াচ্ছে, এই যে এরা অনেক পিছায় থাকবে, অনেক, কোনো দিনই তোমাদেরকে ধরতে পারবে না। যারা এখন পড়াশোনা করতেছো কখনোই তোমাদেরকে ধরতে পারবে না, বিট করতে পারবে না। কারণ কি? কারণ তোমরা অলরেডি যে একটা অধ্যায় তুমি আগে আসছো, এইবার আমি যে তোমার 7টা ক্লাসে শেষ করাচ্ছি, এই তোমার একটা গুণগতই দেখবা যে তোমার হচ্ছে একটা টিচার 20টা ক্লাস নিয়ে নিবে, আরেকজন তোমাকে 15টা ক্লাস নিয়ে নিবে। তারা যে ফাও পড়াচ্ছে না, তারা আরও বেসিক থেকে পড়াচ্ছে, কিন্তু আমি সেইটুকুই পড়াচ্ছি যেটুকু তোমার কাজে লাগবে। তোমাদের ফোনের স্টোরেজ সাপোজ হচ্ছে কারোর 64 GB, কারোর 128 GB, তাই না? তা আমরা কি অতিরিক্ত ছবি যা আমাদের কাজে লাগে না, স্ক্রিনশট বা অতিরিক্ত ছবি, এগুলো কি আমরা ফোনে রেখে দিই? বলো না। যেগুলো আমাদের কাজে লাগে সেগুলো রাখি, বাদ বাকিগুলো ডিলিট করে দিই, কারণ আমাদের ফোনের স্টোরেজ ফুল হবে, আমাদের ফোন হ্যাং করবে। আমাদের ব্রেনটা হচ্ছে এরকম, আমরা যা জিনিস আমাদের জীবনে কোনোদিন কাজে লাগবে না সেই জিনিস আমি শিখে সব কিছু রাখলাম, যেটা আমাদের পরীক্ষাতে আসে সেটা আমরা কিছুই জানি না, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। বুঝতে পারছেন? এই জন্য যেটা আপনার গুরুত্বপূর্ণ, যেটা আপনার বেসিক ক্লিয়ার করবে, যেটা আপনার পরীক্ষাতে আসে, যেটা আপনার অ্যাডমিশনের কাজে লাগবে, সেই জিনিসগুলো শিখতে হবে। আর যেগুলো আপনার কাজে লাগে না, কোনোদিনও লাগবে না, সেগুলো অ্যাভয়েড করতে হবে। কারণ সব কিছু শিখে করতে গেলে আপনি সম্ভব না। এই একটা অধ্যায় শেষ করতে গেলে আপনার 2 বছর শেষ হয়ে যাবে। তা আপনি কি 2 বছরে একটা অধ্যায় শেষ করবেন? এই রসায়নে এরকম আরও হচ্ছে 9টা অধ্যায় আছে, মোট রসায়নে 10টা অধ্যায় আছে, ফিজিক্সে 21টা অধ্যায় আছে, বায়োলজিতে 24টা অধ্যায় আছে, ম্যাথে 21টা অধ্যায় আছে। এগুলো সলভ করতে হবে না? তারপরে বাংলা ইংলিশ ICT তো আছেই, পড়ে আছে, এগুলো শেষ করতে হবে না? এগুলো শেষ করতে হবে। সুন্দর করে সবগুলো অল্প অল্প ক্লাস করে নিজে প্র্যাকটিস করবেন, একদম দেখবেন যে 1 বছরের মধ্যে, আমাদের কোর্স কিন্তু আপনাদের 1 বছরের মধ্যে শেষ করাবো আমরা। ঠিক আছে, 1 বছরের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি অল ওভারঅল সব ক্লিয়ার, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার করে ফেলবো।
আর হয়তো আপনাদের 7টা 5-6টা ক্লাস আমি হয়তো ডেমো দিতে পারি, কারণ বেশি ডেমো দিব না। কারণ বেশি ডেমো দিলে মনে করতেছে স্টুডেন্ট যে হচ্ছে ভাইয়া তো ফ্রিতে ক্লাস নিচ্ছেই, তাহলে আমরা কেন কিনবো, বিষয়টা এরকম হয়ে যাচ্ছে, আর কেউ গুরুত্ব দিচ্ছে না। এই যে লাস্ট পর্যন্ত দেখো যে 4জন নাকি 5জন ক্লাস করতেছো, আর বাদ বাকি কেউ নাই, কেউ নাই। কিন্তু বাংলাদেশে এরকম একটা আমার বই থেকে ক্লাস জীবনে পাবা না। তুমি বিট করে দেখতে পারো, যে কোনো একটা কোর্স যে কোনো একটা জায়গাতে নিতে যাও, তুমি দেখবা যে হ্যাঁ হয়তো আমার থেকে বেটার পাবা, বাট আমি যেভাবে শর্টকাট শেখাচ্ছি এইভাবে পাবা না তুমি। এইটা হচ্ছে সমস্যা, যে পোলাপান ক্লাস করতে যাচ্ছে না এখন। যদিও রেজাল্টের জন্য করতে যাচ্ছে না, বাট আমি মনে করি যে রেজাল্টের আগে সব কিছু শেষ করে নেওয়া ভালো। কারণ রেজাল্ট আসলে কি করবা কি করবা না ওসব দিয়ে কিছু হবে না। যারা ভালো স্টুডেন্ট তারা এখন থেকে প্রিপারেশন নিচ্ছে, এখন থেকে প্রিপারেশন নেওয়া উচিত। বুঝতে পারছো? তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবা। আর এই পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দিবানি গ্রুপে, তোমরা চাইলে এখন প্রিন্ট করে নিতে পারো, আমাদের বইয়ের একটা ডেমো পিডিএফ এই আর কি। বুঝতে পারছো? ওকে, তাহলে ভালো থাকো সবাই।